এদিকে ১৬ বছর পর খুলনায় অনুষ্ঠিত হচ্ছে মহানগর বিএনপির সম্মেলন। সকালে সার্কিট হাউস মাঠে দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এর আগে সম্মেলনে যোগ দিতে সকাল থেকে মিছিল নিয়ে বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সকাল ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এবারে সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ১২ জন। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে আরো জানাতে খুলনা এবং গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই খুলনা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, সম্মেলন এখন কোন পর্যায়ে রয়েছে আর এতদিন পর সম্মেলনের বিষয়টি নেতা কর্মীরা কিভাবে নিচ্ছেন? প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে আসলে শেষ হয়েছে এই সম্মেলনের প্রথম অধিবেশন। কিছুক্ষণ আগে এখানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি তার বক্তব্যে আসলে যেটা বলেছেন যে অযাচিত কোনো বিষয় তর্ক না করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের কার্যক্রম করা উচিত, দেশের স্বাস্থ্য খাত, কৃষি খাত এবং অন্যান্য সকল খাত ক্ষেত্রে যাতে উন্নয়ন করা যায় সেই উন্নয়নের দিকে নজর দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। তিনি এর পাশাপাশি আহ্বান জানিয়েছেন যে যদি এই আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট পেয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে জনগণ তাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালনে প্রত্যেকটি নেতাকর্মীকে তিনি প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে কোনো কিছুর মূল্যেই হোক দেশের গণতন্ত্র রক্ষায় তিনি তার নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য এখন আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে আমরা তাতে করে কোনো ধরনের তর্ক বিতর্কের মধ্য দিয়ে পতিত স্বৈরাচার যেন আবার ফেরত না আসে বা যারা দেশবিরোধী চক্র রয়েছে সেই দেশবিরোধী চক্র যেন আবার দেশের বিরোধিতায় যাতে তারা সফল না হতে পারে সেই বিষয়টির প্রতি তিনি নজর দেওয়ার জন্য তিনি জোর দাবি জানিয়েছেন। এর আগে অবশ্য সকাল 10টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান তিনি এই সম্মেলনের উদ্বোধন করেন এবং তিনি উদ্বোধনের পরে তিনি বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যেও তিনি বলেছেন যে সংস্কার এবং যে নির্বাচন এই নির্বাচনকে একসঙ্গে চলতে হবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে যে পার্লামেন্ট গঠন হবে সেই পার্লামেন্টেই আগামীর বাংলাদেশের সংস্কারে অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এই একই রকম বক্তব্য কিন্তু বিএনপির যে অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন যেমন আজিজুল বাড়ি হেলাল, রকিবুল ইসলাম বকুল, নিতাই চন্দ্র রায় তারা প্রত্যেকেই কিন্তু একই ধরনের বক্তব্য দিয়েছেন। এখন অবশ্য দ্বিতীয় অধিবেশন হবে এবং দ্বিতীয় অধিবেশন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে আমার জানানো হয়েছে এবং এই অধিবেশনে 505 জন কাউন্সিলর তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে 12 জন প্রার্থীর মধ্য দিয়ে 3টি পদে প্রার্থী নির্বাচন করবেন তারা। আমাদের সাথেই থাকবেন আপনি। আমাদের সাথে গোপালগঞ্জ থেকে যুক্ত আছেন প্রসূন কুমার মণ্ডল, তিনি জানাবেন সেখানকার খবর। প্রসূন, এর আগের ঘন্টায় আপনি জানাচ্ছিলেন যে সমাবেশ শুরু হয়েছে এবং নেতারা আস্তে আস্তে একে একে বক্তব্য দিচ্ছেন। সমাবেশ এখন কোন পর্যায়ে আছে জানাবেন? যে সমাবেশটি এখন কোন পর্যায়ে আছে, এখন কারা বক্তব্য রাখছেন? ধরেন দীর্ঘ 19 বছর পরে গোপালগঞ্জের উন্মুক্ত স্থানে বিএনপির সমাবেশ চলছে। এই সমাবেশে এখন সামা ওবায়েদ বক্তব্য রাখছেন, এরপরে প্রধান অতিথি আসাদুজ্জামান রিপন বক্তব্য রাখবেন এবং এর মধ্য দিয়ে শেষ হবে আজকের এই সমাবেশ। ইতিপূর্বে গোপালগঞ্জে বিগত 19 বছর আগে এই ধরনের একটা বড় সমাবেশ হয়েছিল তখন বিএনপির সিপিআর মহাসচিব তারেক রহমান এই সম্মেলন করেছিলেন ইউনিয়ন প্রতিনিধি সভায়। এরপরের থেকে গোপালগঞ্জে কিন্তু আর কোনো বড় ধরনের সমাবেশ হয়নি। এই বড় ধরনের সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে এখন উৎসবের আমেজ। আমি সমাবেশের স্থলেই রয়েছি। আমি এখন বক্তব্য রাখছেন শামা ওবায়েদ। এই শামা ওবায়েদের আগে গোপালগঞ্জ এবং কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যকে কেন্দ্র করে গোপালগঞ্জের নেতাকর্মী এবং সমর্থকরা এই সমাবেশের স্থলে এসে হাজির হয়েছেন। তারা মুহুর্মুহুর করতালি দিয়ে বক্তাদের আনন্দিত এবং উৎসাহিত করছেন এই সমাবেশ করার জন্য। একটু পরেই আসাদুজ্জামান রিপন বক্তব্য রাখবেন এবং সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে এই সমাবেশ শেষ হবে। এই সমাবেশের মূল বিষয় ছিল যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং
এবং আপনার আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার একটি বিষয় তারা উল্লেখ করেছেন। এই সমাবেশের মাধ্যমেই নির্বাচনী রোডম্যাপ আরো সুদৃঢ় হবে বলে তারা মনে করছেন। এই ছিল গোপালগঞ্জের সমাবেশের স্থল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। গোপালগঞ্জ এবং খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।